হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দিবিয়াস ক্লাসরুম। দিবিয়াস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে সপ্তম অধ্যায়টি, ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিতর্ক। এই অধ্যায়টি সম্পর্কে আজ আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব, তো তোমরা মন দিয়ে শুনতে থাকো। আর আমার আওয়াজটা ঠিকঠাকভাবে আসছে কিনা এটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো, ভারতের যে জাতীয় আন্দোলন ও আদর্শ, তো এটা কি শুধুই ব্রিটিশ বিরোধী লড়াই ছিল, না এর মধ্যে আদর্শের সংঘাত, পথের পার্থক্য ও নেতৃত্বেরও দ্বন্দ্ব ছিল? তো চলো, আজ আমরা এই আন্দোলনের ভিতরে এই আদর্শ ও বিতর্কের কথাই জানব। তো আমাদের এই আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। তো তিনি 1900 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন এবং এই যে জাতীয় আন্দোলন, এই জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিতে শুরু করেছিলেন। ভারতে তখন ভারতে যে তিনি এসেছিলেন, তো তখন ভারতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব চলছিল, কারণ তখন বিশ্বব্যাপী প্রথম বিশ্বযুদ্ধ চলছে 1914 থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো তিনি 1919 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। তো এই সময় কি ভারতের ওপরও প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব খানিকটা পড়েছিল। এশিয়া ও ইউরোপে ছোট বড় অনেক দেশেই প্রত্যক্ষ পরোক্ষভাবে কি প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। তো ভারতেও কিন্তু এর প্রভাব পড়েছিল। কিভাবে পড়েছিল? কারণ ভারতে তখন ব্রিটিশ সরকার ছিল। তো ভারতে ব্রিটিশ সরকার থাকার কারণে ভারতের যে জাতীয় আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছিল, সেই দলনেতাদেরকে ব্রিটিশ সরকার কিছু সুযোগ সুবিধা দেওয়ার পরিবর্তে এই যে যুদ্ধ, বিশ্বযুদ্ধে সহযোগিতা করার জন্য বলেছিল। তো এই যে দলনেতারা ছিল, তারা কি করেছিল, তাদেরকে সাহায্য করেছিল এবং তার ফল কিন্তু খুব একটা ভালো হয়নি। এর ফল কি হয়েছিল? এর ফলে ভারতের অবস্থা আরও খারাপ হয়েছিল। ভারত অর্থনৈতিকভাবে প্রচণ্ড সংকটের সম্মুখীন হয়। এছাড়া কি হয়? এছাড়া ভারতে দুর্ভিক্ষ চলতে থাকে, নানা সংক্রামক ব্যাধি চলতে থাকে। তো এই অবস্থায় এই যে একটা সংকটময় পরিস্থিতি, এই সংকটময় পরিস্থিতিতেই ভারতে আবির্ভাব হয়েছিলেন মহাত্মা গান্ধী, যার অবদান উল্লেখযোগ্য। তো চলো আমরা এখন মহাত্মা গান্ধী সম্পর্কে একটু জেনে নেব। দেখো, মহাত্মা গান্ধী দুটি নীতি ছিল। তিনি সত্যাগ্রহ ও অহিংস, এই দুটি নীতিকে মেনে চলতেন। ঠিক আছে, সত্যাগ্রহ মানে হচ্ছে সত্যের পথে চলা, আর অহিংস যার কথা হলো কোনো হিংসা না রেখে শান্তিপূর্ণভাবে নিজেদের আবেদন পূরণ করা। 1919 খ্রিস্টাব্দে প্রকাশিত হিন্দু স্বরাজ নামে একটি রচনায় গান্ধীজি কী করেছিলেন? তার স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলিকে স্পষ্টভাবে বিশ্লেষণ করেছিলেন। এই আলোচনায় গান্ধীজি বলেন যে কেবল ঔপনিবেশিক শাসন বা ব্রিটিশ সরকার নয়, পুরো পাশ্চাত্য আদর্শভিত্তিক আধুনিক শিল্প সমাজই হলো কি ভারতের শত্রু বা সাধারণ মানুষের শত্রু, বিশেষ করে সাধারণ মানুষের শত্রু। তাই তিনি এই যন্ত্রনির্ভর আধুনিক সভ্যতার বিরোধিতা প্রকাশ করেছিলেন। তো দেখো, এই সময় আর একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। ঠিক আছে, এই মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনটা কি? প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার কি হচ্ছে, ভারতীয়দের যে অধিকার দেবে বলে ঘোষণা করেছিল, তার কোনোটাই বাস্তবায়িত হয়নি, কোনোটাই করেননি, কারণ তারা করতে চায়নি, তাই হয়নি। তো এই পরিস্থিতিতে কি হচ্ছে, ভারতের যে স্বায়ত্তশাসনের যে আন্দোলনগুলো চলছিল, তো এই আন্দোলনগুলো আরও জোরদার হয়ে উঠছে। তো এর পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, ভারত সচিব মন্টেগু ও লর্ড চেমসফোর্ড 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস করছে। তো এই ভারত শাসন আইনে কি করা হচ্ছে, কেন্দ্রীয় ও প্রশাসনিক সরকারের বিভিন্ন ক্ষমতা ও দায়িত্বকে ভাগ করে দেওয়া হচ্ছে। আসলে এটা ছিল তাদের একটা ছলচতুরি ব্যাপার, তাছাড়া আর কিছুই নয়। কারণ তাদের কোনো ইচ্ছাই ছিল না ভারতের দলনেতাদের হাতে ভারতের দলনেতাদের হাতে ক্ষমতা দেওয়া বা ভার প্রদান করা। তো দেখো, এর ফলে কি হচ্ছে, মহাত্মা গান্ধী কি করছেন, এটারও বিরোধিতা করছেন তিনি ব্রিটিশদের। তো রবীন্দ্রনাথও তার সাথে যোগদান করেছিলেন। তো রবীন্দ্রনাথ সরাসরি আন্দোলনে অংশগ্রহণ না করে তিনি তার প্রবন্ধে এর বিরোধিতা করেছেন। তার স্বরাজ সাধন প্রবন্ধে কি করেছেন, বিরোধিতা করেছেন ব্রিটিশদের। এরপর আমরা দেখব যে মহাত্মা গান্ধীর কিছু আঞ্চলিক আন্দোলন। মহাত্মা গান্ধী 3টি আঞ্চলিক আন্দোলন করেছিল, সেটা হচ্ছে চম্পারণ বিদ্রোহ, খেরা আন্দোলন ও রাওলাট সত্যাগ্রহ। তো প্রথমটি দেখো, চম্পারণ বিদ্রোহটি কি দেখো, সেটা হলো মহাত্মা গান্ধী বিহারের চম্পারণে নীল চাষিদের
অনেক দিন ধরেই কি বিদ্রোহ বিক্ষোভ মানে চলছিল, সেটা তিনি দেখেছিলেন। তো মানে বারবার তাদের যে নীল চাষিদের একটা বিক্ষোভ, বারবার কি আবেদন জমা দেওয়ার পরেও, তাদের বিক্ষোভ জানানোর পরেও কি হয় কোনো সমস্যার সমাধান হয়নি। তাই মহাত্মা গান্ধী কী করেছিল, মহাত্মা গান্ধী এই তাদের সমর্থনে আন্দোলনটিকে আরও জোরদার করে তুলেছিলেন। তো এই আন্দোলনে স্থানীয় কিছু ব্যবসায়ী, শিক্ষক ও মানে ব্যক্তিগত চাষিরাও কী করেছিলেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তো সেই অর্থে কি বলা যায় যে চম্পারণ আন্দোলনে গান্ধীজির ভূমিকা মানে খানিকটা সীমিত ছিল, যেহেতু সমস্ত শ্রেণীর মানুষই আন্দোলনে মানে মোটামুটি সমস্ত শ্রেণীর মানুষই ধরো আন্দোলনে যোগদান করেছিল। তো এই আন্দোলনে মানে চাষিদের কাছে গান্ধীজি ছিলেন একজন মানে রাজা রামের সমান। মানে রাজা রাম যেমন তার প্রজাদেরকে আঁকড়ে রাখতো, তো গান্ধীজিও কী করেছিলেন, সেইভাবেই নীল চাষিদেরকে আঁকড়ে রাখার চেষ্টা করেছিলেন। তো দেখো এর পরের বিদ্রোহ হচ্ছে খেরা আন্দোলন। তো খেরা আন্দোলনটি কি, গুজরাটে খেরা জেলায় গান্ধীপন্থী সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল। সেখানে কি হয়েছিল, বাড়তি যে রাজস্ব নেওয়া হতো প্রজাদের কাছ থেকে, তো এর বিরুদ্ধে কি হয়েছিল, কৃষকরা একজোট হয়েছিল এবং নামমাত্র রাজস্ব ছাড় দেওয়ার দাবিতে মালিকদের মধ্যে কি হয়, মালিক ও শ্রমিকদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। তো এই দ্বন্দ্বে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করেছিলেন গান্ধীজি এবং কি করেছিলেন, এই শ্রমিকদের দাবি অনুযায়ী মজুরি বৃদ্ধির আন্দোলনে গান্ধীজি অনশন শুরু করেছিলেন। তো এই সময় কি হয়, এই সময় মানে ব্রিটিশ কোম্পানি ছিল, তারা কি হয় আরও ক্ষিপ্ত হয়ে উঠছে, যে গান্ধীজি নেতৃত্বে আন্দোলনগুলো আরও জোরদার হয়ে উঠছে, যেগুলো আগে অতটাও মানে শক্তিশালী হয়ে উঠতো না, বা সাধারণ মানুষ এতটাও সাহস করতো না, যেটা গান্ধীজিকে পেয়ে মানুষ আরও আন্দোলনটা করতে উৎসাহিত হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, রাওলাট সত্যাগ্রহের মানে পাশ করাচ্ছে ইংরেজ কোম্পানি। সেটা কি দেখো, 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে S.A.T. রাওলাটের নেতৃত্বে একটি কমিটি দুটি বিল পাস করেছিলেন আইনসভায়। এই বিল দুটি কী ছিল, এই বিল দুটিতে বিপ্লবী যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনগুলিকে আটকানোর জন্য ব্রিটিশ সরকার কিছু দমনমূলক ক্ষমতার কথা বলেছিল। তো এই যে দুটি বিল পাস করালো, এই বিল দুটির বিরুদ্ধে মহাত্মা গান্ধী প্রতিবাদের জন্য কি করেছিলেন, অনশন শুরু করেছিলেন। আর 3 দিন ধরে গান্ধীজি মানে এই অনশন শুরু করেছিলেন, আর 3 দিন পরে গান্ধীজিকে জেলে যাওয়ার ফলে একটা হিংসামূলক আন্দোলন আরেকটি হিংসামূলক আন্দোলন গড়ে ওঠে। কারণ গান্ধীজি যেহেতু অনশন শুরু করেছিলেন, সেই অপরাধে গান্ধীজিকে ইংরেজ কোম্পানি কী করেছিল, গ্রেপ্তার করেছিল এবং গান্ধীজি জেলে ছিলেন। তো গান্ধীজিকে যখন গ্রেপ্তার করা হচ্ছে, তার প্রতিবাদে সাধারণ মানুষ আরও ক্ষিপ্ত হয়ে উঠছে। তো তারা কি করছে, পাঞ্জাবে রাওলাটের সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের যে চূড়ান্ত দমনমূলক নীতি নিয়েছিল, তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছে। এবং 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষ একত্রিত হচ্ছে এবং একত্রিত হয়ে কি হচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। দেখো এটা কিভাবে করা হয়, ইংরেজ সরকার প্রচণ্ড নৃশংসতার পরিচয় দিয়েছিল এই আন্দোলনটির মাধ্যমে। 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে কী হয়েছিল, গান্ধীজিকে গ্রেপ্তারের প্রতিবাদে যে সাধারণ মানুষ জড়ো হয়েছিল, তো সেই যে জনতা, বিশাল যে জনতা, সেই জনতাকে কি করেছিল ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার ও মাইকেল, ঠিক আছে, কমান্ডার মাইকেল। তো যে জালিয়ানওয়ালাবাগ জায়গাটা ছিল একটা প্রাচীর দিয়ে ঘেরা বিশাল এলাকা। তো সাধারণ মানুষ ওইখানে জমায়েত হয়েছিলেন, আর ওই জায়গাটার একটিই দরজা ছিল। তো দরজাটা কী করা হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল এবং দরজাটা বন্ধ করে দেওয়া অবস্থায় সাধারণ মানুষের ওপর গুলি বর্ষণ করা হয়েছিল। তো এতে বহু মানুষ মারা যায়, 10 মিনিট ধরে গুলি বর্ষণ করা হয় এবং বহু মানুষ মারা যায়, আহত হয়। জানা যায় যে 369 জন মারা গেছে। তো এই যে একটা নৃশংস হত্যাকাণ্ড, তো এই হত্যাকাণ্ডের এই যে এই হত্যাকাণ্ডের ফলে মানে প্রতিবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর, তা ইংরেজ সরকার তাকে নাইট উপাধি দিয়েছিলেন, সেই উপাধি তিনি ত্যাগ করেছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ তিনি স্যার উপাধি ত্যাগ করেছিলেন, ঠিক আছে। তো দেখো এরপর গান্ধীজি প্রচণ্ড পরিমাণে হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং প্রচণ্ড তিনি ভেঙে পড়েছিলেন। তো আজকে এই পর্যন্তই, মানে গান্ধীজির যে জাতীয় আন্দোলনের আগে অবধি আজ আমি তোমাদের সাথে আলোচনা করলাম আঞ্চলিক আন্দোলনগুলি। পরবর্তী একটি ক্লাসে তোমাদের সাথে জাতীয় আন্দোলনগুলি আলোচনা করব। আজকের ক্লাসটা এইটুকুই। তো দেখো একটা কথা, ইতিহাস কিন্তু শুধু মনে রাখার বিষয় নয়, শেখার জন্য আমরা ইতিহাস পড়ি।
ঠিক আছে? তো পাঠ্যসূচি ভিত্তিক ভিডিও পেতে তো মানে তোমাদের যে সিলেবাস অনুযায়ী পাঠ্যসূচি ভিত্তিক যদি তোমরা ভিডিও পেতে চাও, তাহলে দিবিয়াস ক্লাসরুমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? আর কমেন্টে বলো যে তোমরা পরের ভিডিওতে কী টপিক চাইছো, কোন টপিকের ওপর ভিডিও করলে তোমাদের সুবিধা হবে। তো একটা লাইক করতে একদমই ভুলো না, আর ভিডিওটিকে বন্ধুদের মধ্যে অনেকটা শেয়ার করো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে।